আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট। এবার হামাসের ভয়ঙ্কর হামলা, গাজার দৃষ্টিশক্তি হারাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েল গাজা যুদ্ধ, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র যেভাবে উত্তেজনা বাড়াতে পারে। এরপর জানাবো আগামী মার্চ মাসে নির্বাচন, 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমরা পুতিনকে জিততে দিতে পারি না বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে হিজবুল্লাহর ভয়ঙ্কর হামলা, 24 ঘন্টা ইসরায়েলের ট্যাঙ্ক সহ 29 সামরিক যানে আঘাত, বহু সেনা হতাহত এবং নিহত। আরও জানাবো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বন্দুক হামলা, নিহত 4। ইসরায়েল ফিলিস্তিন ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই চীন ইরানের বাইরে এবার পুতিনের সৌদি আমিরাত সফরের নেপথ্যে। এবং সর্বশেষ জানাবো যখন ইসরায়েলের অভ্যন্তরে হামাসের মুহুর্মুহু রকেট এবং ভয়ঙ্কর হামলা, তখন রাশিয়া গেলেন ইরানের প্রেসিডেন্ট, বিশেষ গুরুত্ব পাবে গাজা ইস্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজার দৃষ্টিশক্তি হারাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধরত ইসরায়েলের শত শত সৈন্য চোখে আঘাত পাচ্ছে এবং তাদের অনেকে দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। কারো এক চোখ এবং অনেকে দু চোখের জ্যোতি নিভে গেছে বলে কেএএন নিউজ আজ জানিয়েছে। কেএএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর যেসব সৈন্য সুরক্ষামূলক সরঞ্জাম পরিধান করেনি, মূলত তারাই বেশি চোখে আঘাত পেয়েছে। বুলেট, শ্রাপনেল এবং রিকয়েলের সংস্পর্শে এসে এবং অনেকে হামাসের আঘাতের ফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে যারা চোখে আঘাত পেয়েছে তাদের প্রায় 15 ভাগে 1 বা 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। কেএএন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে চোখের আঘাত নিয়ে প্রায় 40 জন ইসরায়েলি সৈন্য বীর সেবার শেরোকো মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছে। চলতি সপ্তাহেই সেখানে আরও 5 সৈন্য ভর্তি হয়েছে। এদিকে দক্ষিণ গাজা ইসরায়েল হামাসের তুমুল লড়াই অব্যাহত। গাজার দক্ষিণাঞ্চলে মূল শহর খান ইউনিসে হামাসের সাথে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই চলছে। ইসরায়েল গাজা যুদ্ধ, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র যেভাবে উত্তেজনা বাড়াতে পারে। ইয়েমেন উপকূল থেকে ফিলিস্তিনিদের গাজা উপত্যকার দূরত্ব 1000 মাইলের বেশি, কিন্তু গত রবিবার লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের যে ডিভিশনটি মধ্যপ্রাচ্যে নিয়োজিত আছে, সেই ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিক জলসীমায় থাকা 3টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে 4টি হামলা চালিয়েছে। ওই হামলায় একই সঙ্গে বিস্ফোরক বহনকারী ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ অবশ্য আগে থেকে ওই হামলায় ওই এলাকা মোতায়েন ছিল, আর এই মাধ্যমে গুলি করে ড্রোন 3টিকে ভূপাতিত করা হয়েছে। এছাড়া আরও একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সমর্থ হয়েছিল তারা, যদিও তাতে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পেন্টাগন বলছে এসব হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্র সীমা নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। পরে আরেক বিবৃতিতে তারা দাবি করেছে এসব হামলা হয়েছে ইয়েমেন থেকে এবং এগুলোর পেছনে আছে ইরান। আগামী মার্চে নির্বাচন, 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমরা পুতিনকে জিততে দিতে পারি না বললেন বাইডেন। আগামী বছরের 2024 সালে 17 মার্চ রাশিয়া অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির ফেডারেশন কাউন্সিলে নির্বাচনের তারিখ নিশ্চিত করেছে। এর মাধ্যমে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হয়ে 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাচ্ছেন ভ্লাদিমির পুতিন। 71 বছর বয়সী পুতিন এখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি, তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে নির্বাচনের তারিখ ঠিক হয় আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা দিবেন তিনি। রাশিয়ার নির্বাচন ব্যবস্থার উপর প্রেসিডেন্ট পুতিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে, ফলে পুতিন আবারও ক্ষমতা আসছেন এ বিষয়ে মোটামুটি নিশ্চিত। আমরা পুতিনকে জিততে দিতে পারি না বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে সহায়তার জন্য তিনি রিপাবলিকানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ প্রসঙ্গে বাইডেন বলেছেন তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দিতে পারেন না। বাইডেন সতর্ক করে বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া জয়ী হলে তা মস্কোকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মিত্রদের আক্রমণ করার অবস্থানে নিয়ে যাবে। এর জেরে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে হতে পারে। ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসন অতিরিক্ত $175 মিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা পরিকল্পনা করছে, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের তহবিল ফুরিয়ে আসছে। ইউক্রেনকে অতিরিক্ত অর্থ সহায়তা বিল কংগ্রেস পাশের জন্য রিপাবলিকানদের সমর্থন দর এবং প্রেক্ষাপটে বিষয়ে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। 24 ঘন্টা ইসরায়েলের ট্যাঙ্ক সহ সামরিক যানে আঘাত, বহু সেনা নিহত।
ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড 24 ঘন্টায় দখলদার ইসরায়েলের ট্যাঙ্কসহ 29টি সামরিক যানে আঘাত হেনেছে। হামলার ফলে এসব সামরিক যান ধ্বংস অথবা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। আজ দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কাসাম ব্রিগেড। এছাড়া উত্তর গাজার জাবালে একটি ট্যাঙ্কেও ইয়াসিন 105 105 রকেটের সাহায্যে আঘাত হানা হয়েছে। এদিকে কাসাম ব্রিগেডের যোদ্ধারা নতুন করে ইহুদিবাদী সেনাকে লক্ষ্য করে খুব কাছে থেকে হামলা করা হয়েছে। এর ফলে ইসরায়েলের বেশ কয়েকজন সেনার মৃত্যু পর্যন্ত হয়েছে। এছাড়া গাজার যেসব পয়েন্টে ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছেন সেগুলোতে রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে। কাসাম ব্রিগেড আরেক ঘোষণায় বলেছে, টানেল ব্যবহার করে বেইত হানুন এলাকায় একটি সফল অভিযান সম্পন্ন করা হয়েছে। সেখানে ইহুদিবাদী সেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালানোর পরে এর ফলে বেশ কয়েকজন ইহুদি সেনা হতাহত হয়েছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বন্দুক হামলা, নিহত 4। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারী হামলায় 4 জন নিহত হয়েছেন এবং আরো একজন আহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে বন্দুকধারী ওই ব্যক্তিও নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনায় হতাহত ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেনি মার্কিন পুলিশ। এমনকি নিহত 3 জনের সঙ্গে নেভাদা বিশ্ববিদ্যালয়ের কোনো সংযোগ রয়েছে কিনা তাও জানায়নি পুলিশ। বন্দুকধারীর ওই ব্যক্তির পরিচয় মার্কিন পুলিশ প্রকাশ না করলেও আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলেছে, বন্দুকধারী ব্যক্তি একজন শ্বেতাঙ্গ, তার বয়স 60-এর ঘরে। তিনি কলেজের একজন সাবেক অধ্যাপক। তিনি জর্জিয়া ও উত্তর ক্যারোলিনায় অধ্যাপন করছেন। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, বন্দুক হামলায় আহত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই হামলায় তাকে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কি কারণে এই হামলা করা হয়েছে তা এখনো পর্যন্ত জানায়নি পুলিশ। চীন ইরানের বাইরে এবার পুতিনের সৌদি আমিরাত সফরের নেপথ্যে। ইউক্রেনে হামলার পর থেকে সাধারণত দেশের বাইরে খুব কম যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেই নীরবতা ভেঙে সংযুক্ত আরব আমিরাতে একটি বিরল সফর শেষ করার পর সৌদি আরব গেছেন তিনি গতকাল। সেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে আলোচনা কথা হয়েছে। তার বৈঠকে ইউক্রেন, তেল ও গাজা আলোচনা হয়েছে। এর আগে আবুধাবিতে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এমনকি তাকে প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করেছেন। অপরদিকে সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করতে গিয়ে পুতিন মন্তব্য করেছেন, আপনার অবস্থানের কারণে আমাদের সম্পর্ক অভূতপূর্ব উচ্চ পর্যায়ে পৌঁছেছে। আরব বিশ্বে আরব আমিরাত রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার। আবুধাবির পর রিয়াদের রুশ প্রেসিডেন্ট সফরকে একটি অপ্রত্যাশিত পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে, কারণ ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে খুব কমই রাশিয়া ছেড়েছেন তিনি। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ক্রাউন প্রিন্সের, যিনি ব্যাপকভাবে MBS পরিচিত, সাথে পুতিনের মুখোমুখি বৈঠক হতে পারে। পুতিন তেল বা ভূ রাজনীতির বিষয়ে কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চান তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। এদিকে একটি সূত্রে বরাত দিয়ে রয়টার জানিয়েছে, MBS এর মস্কো সফরের পরিকল্পনা রয়েছে। রাশিয়া গেলেন ইরানের প্রেসিডেন্ট, বিশেষ গুরুত্ব পাবে গাজা ইস্যু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, রাশিয়া সফরকালে তিনি গাজায় বোমা হামলা বন্ধ, গাজা অবরোধ প্রত্যাহার ও ফিলিস্তিনের সাহায্য প্রস্থানের বিষয়ে আলোচনা করবেন এবং এ বিষয়ে চেষ্টা চালাবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আজ মস্কো গেছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোর উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে বিমানবন্দরে তিনি এসব কথা বলেছেন। গাজা সহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন রাইসি। তিনি বলেছেন, জ্বালানি, শিল্প ও কৃষিখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি আরো বলেছেন, উভয় দেশই আঞ্চলিক শান্তি স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে দৃষ্টিভঙ্গিগত মিল রয়েছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।